নমস্কার ছাত্রছাত্রীরা, সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের পড়াশোনা দারুণ চলছে। আজ আমরা নবম শ্রেণী পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বল ও গতিসূত্র এর লেকচার নাম্বার 3 নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসে আমরা শিখব জড়তা বা জাড্য কি, আমরা শিখব নিউটনের প্রথম গতিসূত্র, আমরা শিখব ভরবেগ এবং এর সাথে জড়িত সমস্ত কনসেপচুয়াল প্রশ্ন ও গাণিতিক সমস্যার একদম সহজ সমাধান। তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখবে এবং আজকের ভিডিও চলো আমরা শুরু করে ফেলি। সবার প্রথমে আজকে আমরা শিখব জড়তা বা জাড্য, যেটাকে আমরা বলি ইনার্শিয়া। এই জিনিসটা কি? মনে রাখবে যে ধর্মের জন্য কোনো বস্তু তার স্থির অবস্থা বা সমবেগে সরলরেখায় গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে বাধা দেয়, অর্থাৎ নিজের অবস্থা বজায় রাখতে চায়, তাকেই বস্তুর জড়তা বা জাড্য বলে। যে ধর্মের জন্য কোনো বস্তু তার স্থির অবস্থা বা সমবেগে সরলরেখায় গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে বাধা দেয়, অর্থাৎ নিজের অবস্থা বজায় রাখতে চায়, তাকে বস্তুর জড়তা বা ইনার্শিয়া বা জাড্য বলে। অর্থাৎ যে ধর্মের জন্য কোনো বস্তু যে রেস্টে আছে সে সারা জীবন রেস্টেই থাকতে চায়, আবার যে বস্তু মোশানে আছে সে সারা জীবন মোশানেই থাকতে চায়, সেই ধর্মকেই বলা হয় সেই বস্তুর জাড্য বা জড়তা বা ইনার্শিয়া। এই জড়তা বা এই জাড্য ইনার্শিয়া প্রধানত দুই প্রকার। নাম্বার 1 স্থিতি জড়তা, যেটাকে আমরা বলি স্থিতি জাড্য, ইনার্শিয়া অফ রেস্ট। আর একটা কি জানি? গতি জাড্য বা গতি জড়তা, ইনার্শিয়া অফ মোশন। স্থিতি জাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট কাকে বলে? স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতা, স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতাকেই বলা হয় স্থিতিজাড্য বা স্থিতি জড়তা বা ইনার্শিয়া অফ রেস্ট। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, হঠাৎ যদি বাস চালু হয় তাহলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। আর গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন কাকে বলে? গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকার প্রবণতাকেই বলে গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, চলন্ত বাস যদি হঠাৎ ব্রেক করে তাহলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ স্থিতিজাড্য, স্থিতি জড়তা, ইনার্শিয়া অফ রেস্টে আমরা শিখলাম যে কোনো বস্তু যদি স্থির থাকে সে সারা জীবন রেস্টে থাকতে চায়। কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সে সারা জীবন কিসে থাকতে চায়? সারা জীবন রেস্টে থাকতে চায়। এই যে ধর্ম, এই যে স্থির থাকার এই যে ধর্ম, এটাকেই বলে ইনার্শিয়া অফ রেস্ট। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটা বাস সে রেস্টে ছিল, অর্থাৎ সে কিসে থাকতে চায়? ইনার্শিয়া অফ রেস্টে থাকতে চায়, অর্থাৎ স্থিতি জড়তার কারণে সে স্থির থাকতে চায়। কিন্তু হঠাৎ যদি বাসটা চলতে শুরু করে, অর্থাৎ সে কোথায় চলে গেল? মোশনে চলে গেল, গতিশীল অবস্থায় চলে গেল। কিন্তু সেখানে বসে থাকা যাত্রীর নিচের অংশ, সেই নিচের অংশটা বাসের সংস্পর্শে থাকায় বা সেই যানবাহনের সংস্পর্শে থাকায় সেটাও গতিশীল হয়, কিন্তু তার শরীরের ওপরের অংশ আপার পার্ট তখনও ইনার্শিয়া অফ রেস্ট, স্থিতি জড়তার কারণে সে আগের অবস্থায় অর্থাৎ স্থির অবস্থায় থাকতে চায়। কিন্তু তার বডির নিচের পার্ট, লোয়ার পার্ট সে মোশনে চলে গেছে, গতিশীল হয়ে গেছে, কিন্তু বডির ওপরের পার্ট, আপার পার্ট সে তখনও রেস্ট পজিশনে আছে। সেই জন্যে কি হয়? হঠাৎ বাস যদি স্টার্ট করে, বাস সহ সেই মানুষের শরীরের লোয়ার পার্ট মোশনে চলে গেলেও তার আপার পার্ট তখনও ইনার্শিয়া অফ রেস্টের কারণে সে রেস্টে থাকতে চায়। তাই আমাদের বডি, আমাদের শরীর পেছনের দিকে হেলে পড়ে। আর গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম? কোনো গতিশীল বস্তু, কোনো একটা বস্তু সে যদি মোশনে থাকে সে সারা জীবন মোশনেই থাকতে চায়। এই যে গতিশীল থাকার প্রবণতা, এই যে মোশনে থাকার প্রবণতা, একেই বলে ইনার্শিয়া অফ মোশন। উদাহরণস্বরূপ ধরো একটা বাস চলছে, তার মানে সে কিসে আছে? মোশনে আছে। তার মধ্যে থাকা যাত্রী সেও কিসে আছে? সেও মোশনে আছে। এইবার হঠাৎ বাসটা কি করলো? ব্রেক চাপলো। তাহলে বাসটা কোথায় চলে গেল? রেস্টে চলে গেল। তাহলে বাসে বসে থাকা যাত্রী সে মোশনে ছিল, তার বডির লোয়ার পার্ট বাসের টাচে থাকায়, বাসের সংস্পর্শে থাকায় সে লোয়ার পার্ট ও নিচের অংশও সঙ্গে সঙ্গে রেস্টে চলে গেল। কিন্তু বডির ওপরের পার্ট বাসের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে না থাকায় সে তখনও ইনার্শিয়া অফ মোশন অর্থাৎ গতি জড়তার কারণে সে গতিশীল থাকতে চায়। তাই আমাদের শরীরের ওপরের অংশ সামনের দিকে ঝুঁকে যায়। কখন? যখন চলন্ত বাস হঠাৎ ব্রেক করে, তখন বাস মোশন থেকে, গতি থেকে সে স্থির অবস্থায় চলে যায়। কিন্তু আমাদের বডি, আমাদের শরীরের ওপরের অংশ তখনও ইনার্শিয়া অফ মোশনের কারণে সে গতিশীল থাকতে চায়, তাই সামনের দিকে ঝুঁকে পড়ে। এখানে একটা জিনিস মনে রাখবে, বস্তুর ভরই, মাসই হলো জড়তার পরিমাপক। অর্থাৎ বস্তুর ভরের সাহায্যে আমরা জড়তা পরিমাপ করি। কিভাবে করি? যে বস্তুর ভর যত বেশি তার জড়তাও তত বেশি। এবার আমরা দেখে নেব আমাদের দৈনন্দিন জীবনে এই জড়তার বিভিন্ন উদাহরণ। ইনার্শিয়া ইন আওয়ার ডেইলি লাইফ।
সবার প্রথমে দেখো প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তব অভিজ্ঞতা এবং তাদের কারণ সম্পর্কে আমরা এবার আলোচনা করব। সবার প্রথমে গাড়ি হঠাৎ যদি বাঁক নেয়, গাড়ি যখন চলতে থাকে, গাড়ি যখন এই ধর একটা অবজেক্টে একটা গাড়ি একটা কার, এই কারটা একটা স্ট্রেট লাইনে চলছে চলছে চলছে, তাহলে এটাও এই গাড়ি এবং গাড়ির মধ্যে থাকা যাত্রীরাও তারাও স্ট্রেট লাইনে চলছে। তাহলে আমাদের শরীর বা সেই যাত্রীর শরীর বা গাড়ি সে কিসে থাকতে চায়? সে স্ট্রেট লাইনে গতিশীল থাকতে চায়। এটা কি ইনার্শিয়া অফ ডিরেকশন, অর্থাৎ দিক জড়তার কারণে সেই গাড়িটা এবং গাড়িতে থাকা যাত্রীরা সে কেমনভাবে চলতে চায়? স্ট্রেট লাইনে চলতে চায়। কিন্তু যেই না গাড়িটা টার্ন নিল গাড়িটার ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। কিন্তু সেই গাড়িতে বসে থাকা যাত্রী তার নিচের অংশ গাড়ির সাথে ডিরেক্ট সরাসরি সংস্পর্শে থাকায় সেই নিচের অংশ সঙ্গে সঙ্গে ডিরেকশন চেঞ্জ করলেও সেই যাত্রীর ওপরের অংশ, যেটা গাড়ির সাথে ডিরেক্ট অর্থাৎ ডাইরেক্ট সরাসরি সংস্পর্শে নেই, সে তখনও ইনার্শিয়া অফ ডিরেকশন অর্থাৎ দিক জড়তার কারণে সে স্ট্রেট লাইন সরলরেখা বরাবরই যেতে চায়। সেই জন্যে গাড়ি হঠাৎ করে টার্ন করলে ব্যাক করলে ইনার্শিয়া অফ ডিরেকশন দিক জড়তার কারণে, অর্থাৎ সেই ব্যক্তিটা সেই গাড়িতে বসে থাকা যাত্রীটার বডির ওপরের অংশ তখনও সরলরেখা বরাবর ছুটতে চায়। সেই কারণে সেই ইনার্শিয়া অফ ডিরেকশনের কারণে যাত্রীরা পাশের দিকে হেলে পড়ে। আর কি জানবো? হঠাৎ ব্রেক কষলে, ধরো এটা একটা বাস, এই বাসের মধ্যে একটা অবজেক্ট অর্থাৎ একজন যাত্রী বসে আছে, বাসটা চলছে, মোশনে আছে, সেই যাত্রীরাও কিসে আছে? মোশনে আছে, সবাই মোশনে আছে। বাসটা যেই না ব্রেক করলো, বাসের সাথে ডিরেক্ট সংস্পর্শে থাকা সেই যাত্রীর নিচের অংশ সেও কিসে চলে আসলো? রেস্টে চলে আসলো। বাসও কিসে চলে আসলো? রেস্টে চলে আসলো। কেন রেস্টে আসলো? ব্রেক চাপলে সরাসরি বাসটা কি হয়? থেমে যায়। ফলে সেই বাসটা মোশন থেকে ডিরেক্ট রেস্টে চলে আসলো। সেই বাসটা রেস্টে আসার জন্যে কি ঘটলো? সেই যাত্রীরা নিচের অংশ লোয়ার পার্টও কি রেস্টে চলে আসলো। কিন্তু সেই যাত্রীটার উপরের অংশ বাসের সাথে সরাসরি সংস্পর্শে না থাকায় সে তখনও মোশনে থাকতে চায়, গতিশীল থাকতে চায়। এটাকে বলে ইনার্শিয়া অফ মোশন অর্থাৎ গতি জড়তার কারণে সেই যাত্রীটার শরীরের ওপরের অংশ সে তখনও গতিশীল থাকতে চায়। সেই জন্যে চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে আমাদের শরীরের ওপরের অংশ সামনের দিকে ঝুঁকে যায়। নেক্সট দেখো, গাছের ডালে জোরে জোরে ঝাঁকানো। ধরো এটা একটা গাছ, এই গাছে কি আছে? ম্যাঙ্গো আছে, আম আছে। তুমি কি করলে? এই প্রথমে এই গাছটা কিসে আছে? রেস্টে আছে। গাছের যে আম আছে সেও কিসে আছে? রেস্টে আছে। তুমি গেলে কি করলে? দৌড়ে দৌড়ে গিয়ে গাছটাকে নাড়িয়ে দিলে। গাছটা রেস্ট থেকে কোথায় চলে গেল? মোশন, গতিশীল হয়ে গেল। গাছের ডালপালাগুলো কিসে চলে গেল? মোশনে চলে গেল। কিন্তু গাছের সাথে সরাসরি সংস্পর্শে থাকা এই আমের এই উপরের অংশ সেও কোথায় চলে যায়? মোশনে চলে যায়। কিন্তু এই আমের নিচের অংশ গাছের ডালের সাথে সরাসরি সংস্পর্শে না থাকায় সে প্রথমে কি ছিল? রেস্টে ছিল। সে ইনার্শিয়া অফ রেস্ট অর্থাৎ স্থিতি জড়তার কারণে সে তখনও স্থির থাকতে চায়। কিন্তু গাছ মোশনে চলে গেছে, গাছের ডাল মোশনে চলে গেছে, এই পোর্শনটা মোশনে চলে গেছে, কিন্তু এ স্থির থাকতে চায়। তাহলে এই অংশ, এই আপার পার্ট আর লোয়ার পার্টের মধ্যে কি দেখতে পাওয়া যায়? এই আপার পার্ট এবং লোয়ার পার্টের মধ্যে একটা কন্ট্রাডিকশন, বিপরীত মনোভাব দেখতে পাওয়া যায়, বিপরীত ঘটনা ঘটে। সেই জন্যেই এটা এখান থেকে ব্রেক করে। অভিকর্ষের টানে আমটা কোথায় এসে পড়ে? আমাদের মাটিতে এসে পড়ে। এবার আমরা জানব মহাকাশে কৃত্রিম উপগ্রহ। বাহ্যিক বাধা না থাকায় কৃত্রিম উপগ্রহগুলো জড়তার কারণেই নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে। অর্থাৎ বলছি আমাদের যে স্পেস, সেই স্পেসে যে সমস্ত কৃত্রিম উপগ্রহ আছে সেখানে তো কোনো এয়ার নেই, বাতাস নেই, সেখানে বাধা দেওয়ার কেউ নেই, বাহ্যিক এক্সটার্নাল ফোর্স নেই। তাহলে আমরা কি বলেছি? যেখানে এক্সটার্নাল ফোর্স নেই সেখানে রেস্টে থাকা বস্তু সারা জীবন রেস্টে থাকবে, আবার মোশনে থাকা বস্তু সারা জীবন মোশনে থাকবে। তাহলে আমাদের স্পেসে, আমাদের মহাকাশে যে সমস্ত গতিশীল কৃত্রিম উপগ্রহ, তাদের বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়ার কেউ নেই। সেই জন্য তারা কি থাকে? সেই জন্য তারা কেমনভাবে থাকে? তারা গতিশীল, যেহেতু তারা সারা জীবন গতিশীল থাকে, তারা সারা জীবন নিজের কক্ষপথে ঘুরতে থাকে। এবার আমরা শিখব চামচ সরানোর পরও কফি ঘোরা। কফি নাড়ানোর পর চামচ সরিয়ে নিলেও তরলটি তার দিকজাড্য এবং গতিজাড্যর কারণে ঘুরতে থাকে। কেন? ধরো এটা হচ্ছে একটা কফির কাপ, ঠিক আছে, এর মধ্যে লিকুইড আছে, তুমি স্পুন বা চামচের সাহায্যে সেটাকে গুলিয়ে দিলে। এ কিসে ছিল? মোশনে ছিল। তুমি চামচটা হঠাৎ সরিয়ে নিলে, চামচটা কিসে চলে গেল? রেস্টে চলে গেল। চামচের সাথে থাকা এই যে লিকুইড, এই লিকুইডগুলো যেগুলো ডিরেক্ট টাচে ছিল, যেগুলো সরাসরি সংস্পর্শে ছিল, সেগুলো কি হয়ে যায়? সেগুলো তাড়াতাড়ি রেস্টে চলে যায়। কিন্তু যারা ডিরেক্ট টাচে ছিল না, সরাসরি সংস্পর্শে ছিল না, তারা তখনও কিসে থাকতে চায়? মোশনে থাকতে চায়। এটা কেমন জড়তা? এটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন, গতি জড়তা। তাহলে গতি জড়তার কারণে তারা গতিশীল থাকতে চায়। সেই জন্য চামচ সরিয়ে নেওয়ার পরও সেই লিকুইড, সেই তরলটা ঘুরতে থাকে। এখানে আর কি কনসেপ্ট আছে? এখানে আছে ইনার্শিয়া অফ ডিরেকশন, এখানে দিক জড়তাও একটা ব্যাপার। এখানে আমরা যখন চামচ ঘোরাচ্ছি তখন একটা নির্দিষ্ট ডিরেকশনে চামচটাকে মুভমেন্ট করছি।
তখন লিকুইডটাও সেই চামচের সাথে সেই সেম ডিরেকশানে কী করছে, মুভমেন্ট করছে। চামচটা যেই আমি সরিয়ে নিচ্ছি তখন চামচের ডিরেকশন কী হচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে। কিন্তু লিকুইডটা সে তার ইনার্শিয়া অফ ডিরেকশন অর্থাৎ দিক জড়তার কারণে সে সেই সেম ডিরেকশন, একই ডিরেকশনে ঘুরতে চায়। সেই জন্যে আমরা চামচ সরিয়ে নেওয়ার পরও সেই কফি বা চায়ের কাপের সেই লিকুইড তরলটা খানিকক্ষণ সময়ের জন্য ঘুরতে থাকে। এবার আমরা কিছু ধারণাগত প্রশ্নোত্তর শিখব, কনসেপচুয়াল কোশ্চেন। প্রথম প্রশ্ন, বস্তুর জড়তা বা ইনার্শিয়া কিসের ওপর নির্ভর করে? আমরা সবাই জানি বস্তুর জড়তা বা ইনার্শিয়া বস্তুর ভরের ওপর নির্ভর করে, মাস অফ দ্য অবজেক্ট। অর্থাৎ কোনো বস্তুর ভর যত বেশি হবে তার ইনার্শিয়া অর্থাৎ জড়তা তত বেশি হবে। জড়তা কি? জড়তা হলো বস্তুর ভরের প্রত্যক্ষ পরিমাপক। অর্থাৎ জড়তা, ভর যদি বাড়ে জড়তাও বাড়ে, ভর যদি কমে জড়তাও কমে। সেকেন্ড কোশ্চেন কি বলছে, কোনো বস্তুর জড়তা বস্তুটিকে কিভাবে প্রভাবিত করে? অপশান এ বলছে ঘর্ষণের কারণে মন্দন ঘটায়, একদম না। দ্রুতি কমিয়ে দেয়, একদম না। গতির অবস্থার যে কোনো পরিবর্তনে বিরোধিতা করে। কোনো একটা অবজেক্ট সে মোশনে আছে, সেই অবজেক্টটা কিসে থাকতে চায়? মোশনেই থাকতে চায়। অর্থাৎ তার মোশনে থাকা অবস্থাকে পরিবর্তন করতে দেয় না। কে দেয় না? জড়তা অর্থাৎ জাড্য। অর্থাৎ আমরা জানি কোনো একটা অবজেক্ট যে রেস্টে থাকে সে সারা জীবন রেস্টে থাকতে চায়, আবার কোনো একটা অবজেক্ট যে মোশনে থাকে, গতিশীল থাকে, সে সারা জীবন মোশনে থাকতে চায়। তাহলে মোশনে থাকা অবজেক্ট সে সবসময় মোশনে থাকতে চায়, আবার রেস্টে থাকা কোনো অবজেক্ট সবসময় রেস্টে থাকতে চায়। রেস্টে থাকা অবজেক্ট কখনোই মোশনে যেতে চায় না, আবার মোশনে থাকা অবজেক্ট কখনোই রেস্টে যেতে চায় না। রেস্টে থাকা অবজেক্টকে মোশনে যেতে সে বাধা দেয়, আবার মোশনে থাকা অবজেক্টকে রেস্টে যেতে বাধা দেয়। বস্তুর জড়তা বস্তুটিকে কীভাবে প্রভাবিত করে? গতির অবস্থার যে কোনো পরিবর্তনে বিরোধিতা করে বা বাধা দেয়। নেক্সট কি কোশ্চেন দেখো, ভারী বস্তুর জড়তা বেশি। হ্যাঁ, আমরা জানি কোনো বস্তুর মাস যদি বেশি হয় তার ইনার্শিয়া বা জাড্যও কি হয়? বেশি হয়। প্রথম স্টেটমেন্ট কি কারেক্ট? এর কারণ হিসাবে কি বলছে? জড়তা বস্তুর ভরের ওপর নির্ভর করে। হ্যাঁ, কোনো একটা বস্তু তার ইনার্শিয়া কিসের ওপর নির্ভর করে? বস্তুর মাস বা ভরের ওপর নির্ভর করে। তাহলে এখানে আমরা কি বলবো? অ্যাসারশন এবং রিজন উভয়ই সত্য, এবং রিজন হলো অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এনসিআরটির কোশ্চেন। অ্যালুমিনিয়াম, স্টিল এবং কাঠ একই আকার এবং আয়তনের তিনটি নিরেট গোলকের মধ্যে কার জড়তা সবচেয়ে বেশি? কি করে বের করবে? আমরা জানি, আমরা কি জানি? ঘনত্ব, ডেনসিটি সমান সমান মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। তাহলে এখান থেকে আমরা মাসের মান বের করতে পারি, মাস সমান সমান ডেনসিটি ইন্টু ভলিউম। তাহলে যেহেতু তিনটে বস্তুরই আয়তন অর্থাৎ ভি সমান, ভিটা কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমরা জানি স্টিলের ঘনত্ব, ডেনসিটি অফ স্টিল সব থেকে বেশি। এখান থেকে আমরা কি জানলাম? যার ঘনত্ব বেশি তার মাস বেশি। তাহলে স্টিলের বলছে ঘনত্ব বেশি, তাহলে স্টিলের কি মাস বেশি। আর আমরা কি জানি? মাস যার যত বেশি তার ইনার্শিয়া তত বেশি। তাহলে স্টিলের তৈরি বস্তুর মাস সব থেকে বেশি। এর থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? যে যেহেতু ভর জড়তার পরিমাপক, অর্থাৎ কোনো একটা বস্তু তার ভর যদি ইনক্রিজ করে তার ইনার্শিয়াও ইনক্রিজ করবে। এখানে স্টিলের মাস সব থেকে বেশি, তাহলে স্টিলের ইনার্শিয়াও কি সব থেকে বেশি। এবার আমরা জানবো কার জড়তা বেশি, কম্প্যারিজন অফ ইনার্শিয়া। কোনো বস্তুর ভর যত বেশি হবে তার জড়তাও তত বেশি হবে, অর্থাৎ ইনার্শিয়া ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস, অর্থাৎ জড়তা ভরের সাথে সমানুপাতিক। নিচের জোড়গুলোর মধ্যে কার জড়তা বেশি, কার জড়তা কম, চলো তুলনা করি। সবার প্রথমে একই আকারের একটি রবারের বল আর একটা পাথর। কি বলছে? পাথর অর্থাৎ রক এর ভর রাবারের বলের থেকে অনেক বেশি, তাই পাথরের জড়তা বেশি। নাম্বার 2, বি নাম্বার কি বলছে? একটি সাইকেল ও একটি ট্রেন। আমরা জানি ট্রেনের ভর সাইকেলের চেয়ে অনেক বেশি, তাই ট্রেনের জড়তাও বেশি। কারণ আমরা জানি ইনার্শিয়া ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস, অর্থাৎ কোনো একটা অবজেক্ট তার মাস যত বেশি হবে তার জড়তা বা ইনার্শিয়াও বেশি হবে। নাম্বার 3, একটি 5 টাকার মুদ্রা আর একটা 1 টাকার মুদ্রা। আমরা জানি 5 টাকার মুদ্রা 5 রুপি কয়েনের ভর বেশি হয়, এর জড়তাও বেশি। এবার আমরা শিখবো কিছু ব্যাখ্যাভিত্তিক বা ব্যাখ্যামূলক প্রশ্ন, রিজনিং কোশ্চেন অ্যান্সার। সবার প্রথম প্রশ্ন, গাছের ডাল জোরে জোরে ঝাঁকালে কিছু পাতা নিচে পড়ে যায় কেন? কারণ হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট। এর কারণ হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট অর্থাৎ স্থিতি জড়তা। স্থিতি জড়তার কারণে গাছের পাতাগুলো স্থির থাকতে চায়, কিন্তু গাছ মোশানে চলে গেছে, সেই জন্যে গাছের পাতাগুলো ঝরে পড়ে। দেখো কি বলছে? গাছের ডাল ঝাঁকালে ডালটি হঠাৎ গতিশীল অর্থাৎ মোশানে চলে যায়, কিন্তু ডালে লেগে থাকা পাতাগুলি তখনও স্থির থাকতে চায়, রেস্টে থাকতে চায়। ইনার্শিয়া অফ রেস্ট অর্থাৎ স্থিতি জড়তার কারণেই, তাদের স্থির অবস্থায় থাকার কারণেই বা থাকতে চাওয়ার কারণেই এই পাতাগুলো কি হয়ে যায়? পাতাগুলো ছিঁড়ে অভিকর্ষের টানে মাটিতে এসে পড়ে। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি কার্পেটকে লাঠি দিয়ে পেটালে ধূলিকণাগুলি ঝরে পড়ে কেন? একটা কার্পেট সে কিসে ছিল? রেস্টে ছিল। তুমি একটা লাঠি দিয়ে সেটাকে কি করলে? মোশানে নিয়ে গেলে,
কিন্তু সেই কার্পেটে থাকা ধূলিকণা, সেই ধূলিকণা সবার উপরে তো তুমি লাঠির আঘাত দাওনি, তাহলে তারা প্রত্যেকে মোশনে যায়নি। ইনার্শিয়া অফ রেস্ট অর্থাৎ স্থিতি জড়তার কারণে তারা সেই স্থির অবস্থায় থাকতে চায়, সে একই জায়গায় থাকতে চায়, কিন্তু লাঠি মারার কারণে কার্পেটটা কোথায় চলে গেছে? মোশনে চলে গেছে। সে তার জায়গা পরিবর্তন করে ফেলেছে, কিন্তু সেখানে থাকা সেই কার্পেটে লেগে থাকা ধূলিকণাগুলো তারা তখনও স্থির অবস্থায় রয়েছে। কিসের কারণে? ইনার্শিয়া অফ রেস্ট অর্থাৎ স্থিতি জড়তার কারণে তারা সেই একই জায়গায় থাকতে চায়। কিন্তু কার্পেট মুভ করে গেছে, তাহলে তারা কার্পেট থেকে কী হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে ধূলিকণাগুলো, এবং অভিকর্ষের টানে, জিট টানে তারা কোথায় এসে পড়বে? মাটিতে এসে পড়বে। এবার আমরা শিখব নিউটনের প্রথম গতিসূত্র, যেটাকে আমরা বলি নিউটনস ফার্স্ট ল। নিউটনের প্রথম গতিসূত্রে বলেছে, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। অ্যাসারশন রিজন দেখে নাও। পাখি ওড়ার সময় ডানা দিয়ে বাতাসকে নিচের দিকে ঠেলে দেয় এবং বাতাসও পাখিকে ওপরের দিকে ঠেলে দেয়। এটা কি একদম সত্যি ঘটনা? এর কারণ কি? এর কারণ হিসেবে বলছে পাখির ওড়া নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ। এটা সম্পূর্ণ কি ভুল? তাহলে যে অ্যাসারশনটা এখানে দিয়েছে তার সাপেক্ষে যে রিজন দিয়েছে সেটা কি রং? তাহলে এ সত্য, অ্যাসারশন সত্য, কিন্তু আর রিজন মিথ্যা। তার কারণ কি? পাখির ওড়া অর্থাৎ পাখি যখন ওড়ে তখন পাখি নিচের দিকে একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করে, এবং এই বাতাস এয়ারও পাখির দিকে সেম একই রকম একটা বিপরীতমুখী বল আপওয়ার্ড ডিরেকশনে দেয়। সেই জন্যই পাখিটা কি স্টেবল হয়ে একটা লেভেলে, একটা লাইনে উঠতে পারে। যদি ডাউনওয়ার্ড ফোর্স বেশি হতো আপওয়ার্ড ফোর্সের তুলনায়, তাহলে পাখিটা উঠতে পারতো না, নিচের দিকে নেমে আসতো। ঠিক একইভাবে যদি আপওয়ার্ড ফোর্স বেশি হতো আর ডাউনওয়ার্ড ফোর্স কম হতো, তাহলে পাখিটা উপরের দিকে উঠে যেত। কিন্তু সেই ঘটনাটা হয় না। তার কারণ কি? আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স কি সেম। সেই কারণেই পাখিটা স্টেবল হয়ে আকাশে নিজের মন মতো ঘুরে বেড়াতে পারে। এটা নিউটনের কোন সূত্র? এটা নিউটনের তৃতীয় গতিসূত্র, নিউটনের থার্ড ল থেকে আমরা জানি, যেখানে আমরা শিখেছি ক্রিয়া ও প্রতিক্রিয়ার গল্প। এবার আমরা শিখব প্রথম গতিসূত্রের বিশ্লেষণ এবং তার উদাহরণ। এখানে আমরা জেনেছি যে যদি বাহ্যিক বল প্রয়োগ না হয়, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না হলে নেট ফোর্সটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে স্থির বস্তু অর্থাৎ যে রেস্টে আছে, যার ভি জিরো, ভেলোসিটি জিরো, সে চিরকাল কিসে থাকবে? স্থিরই থাকবে। আর গতিশীল বস্তু যার ভি জিরো না, নট ইকালস টু জিরো, সে চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয়। পার্ক করা গাড়ি বাইরে থেকে বল প্রয়োগ না করলে গাড়িটা কি সরবে না? রেস্টে আছে গাড়িটা, সারা জীবন রেস্টে থাকবে। গড়াতে থাকা বল, ঘর্ষণ বল বাধা দেয় বলেই বলটি একসময় থামে, কিন্তু এই ঘর্ষণ বল যদি না থাকে, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স যদি কাজ না করে, তাহলে গড়াতে থাকা বল সারা জীবন গড়াতে থাকবে। মহাকাশচারী, মহাকাশে বল ছাড়া মহাকাশচারীরা ভাসতে পারে, অর্থাৎ মহাকাশে এক্সটার্নাল ফোর্স নেই, তাই তারা মহাকাশচারীরা কি করতে পারে? ভাসতে পারে। এবার আমরা শিখব কিছু কনসেপচুয়াল থিঙ্কিং কোশ্চেন। বলো তো, ভেজা কাপড় শুকানোর আগে আমরা ঝাঁকুনি বা জার্ক দিই কেন, ঝাড়ি কেন? কারণ কাপড় ঝাঁকুনি দিলে কাপড়টি হঠাৎ গতিশীল হয়, কিন্তু জলের ফোঁটাগুলি তাদের স্থিতি জড়তার কারণে, ইনার্শিয়া অফ রেস্টের কারণে তাদের আগের অবস্থায় থাকতে চায়। সেই জন্যে কাপড় মুভ করে গেলেও কাপড়ে থাকা জলগুলো তখনও মুভ করতে পারে না, তারা স্থির থাকতে চায়। ফলে তারা কাপড় থেকে সেই জলকণাগুলো বিচ্ছিন্ন হয় এবং অভিকর্ষের টানে তারা নিচে পড়ে যায় বা বাতাসে মিশে যায়। নাম্বার 2, 2 নাম্বার কোশ্চেন, গাড়িতে সিট বেল্ট ব্যবহার করা হয় কেন? গাড়ি হঠাৎ থামলে যাত্রীর শরীর গতিজাড্যের কারণে, অর্থাৎ ইনার্শিয়া অফ মোশনের জন্য সামনের দিকে এগিয়ে যায়, তাহলে স্টিয়ারিং বা কাছে ধাক্কা খেতে পারে। তাই সিট বেল্ট এই গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে এই আঘাত থেকে আমাদের বাঁচতে সাহায্য করে। অর্থাৎ একটা গাড়ি যখন মোশনে থাকে, আমাদের সম্পূর্ণ শরীরও মোশনে থাকে, কিন্তু গাড়ি যখন হঠাৎ ব্রেক করে তখন গাড়িটা মোশন থেকে রেস্টে চলে যায়। সাথে সাথে আমাদের শরীরের নিচের অংশ গাড়ির সাথে ডিরেক্ট সরাসরি সংস্পর্শে থাকায় আমাদের শরীরের নিচের অংশ সে সঙ্গে সঙ্গে রেস্টে স্থির অবস্থায় চলে যায়। কিন্তু আমাদের শরীরের উপরের অংশ সে ইনার্শিয়া অফ মোশন অর্থাৎ গতি জড়তা, গতিজাড্যের কারণে সে তখনও মুভ করতে চায়, গতিশীল থাকতে চায়। সেই জন্যে গাড়ি হঠাৎ ব্রেক করলে আমাদের শরীরের উপরের অংশ সামনের দিকে ঝুঁকে পড়ে। এর ফলে আমরা গাড়িতে কাছে স্টিয়ারিংয়ে ধাক্কা খেতে পারি, আমাদের আঘাত লাগতে পারে। এর থেকে বাঁচার জন্য আমাদের বেল্ট ব্যবহার করতে হয়। এ কি করে? এ আমাদের শরীরে এই গতিশীল অবস্থাকে আটকানোর জন্য বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে, ফলে আমরা সুস্থ থাকি, আঘাত থেকে বেঁচে যাই। এবার আমরা শিখব ক্যারাম বোর্ডে স্ট্রাইকার দিয়ে গুটির গাদায় মারলে শুধু নিচের গুটিটাই সরে যায় কেন? আর আমরা জানি স্ট্রাইকার কেবল নিচের গুটিতেই বল প্রয়োগ করে, ফলে নিচের গুটিটাই শুধুমাত্র গতিশীল হয়, উপরের গুটিগুলি তখনও স্থির থাকতে চায়। ইনার্শিয়া অফ রেস্ট অর্থাৎ স্থিতিজাড্যের কারণে তারা নিজেদের স্থান থেকে সরতে চায় না। কিন্তু একদম নিচের গুটিটা সে মুভ করে গেছে, মোশনে চলে গেছে, কিন্তু ওপরের গুটিগুলো তখনও রেস্ট পজিশনে থাকতে চায়। সেই জন্যে নিচের গুটিটা মুভ করে
কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু ওপরের গুটিগুলো তারা স্থিতিজড়তার কারণে, স্থিতিজাডের কারণে, ইনার্শিয়া অফ রেস্টের কারণে আগের অবস্থায় থাকতে চায়, ফলে নিচের গুটি এবং ওপরের গুটিগুলো পৃথক অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এবং যেই না নিচের গুটিটা সরে গেল, তখন নিচের পোর্শনটা, নিচের জায়গাটা ফাঁকা হয়ে গেল, অভিকর্ষের টানে ওপরের গুটিগুলো নিচে নেমে আসলো। এবার আমরা কিছু প্রয়োগমূলক প্রশ্ন এবং তার উত্তর জানব। সবার প্রথমে আছে, ঘর্ষণ বা বায়ুর বাধা না থাকলে মাটিতে গড়ানো বলের ক্ষেত্রে কি ঘটে? সে থেমে যাবে? একদম না। আস্তে আস্তে গতি কমবে? একদম না। সে লাফাতে থাকবে? একদম না। তাহলে সঠিক উত্তর কি হবে? সে চিরকাল একই বেগে চলতে থাকবে। কারণ আমরা জানি বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয়, তাহলে রেস্টে থাকা বস্তু চিরকাল রেস্টে থাকে, আর মোশনে থাকা বস্তু অর্থাৎ গতিশীল বস্তু চিরকাল মোশনে অর্থাৎ গতিশীল থাকে। এখানে বলছে বায়ুর বাধা বা ঘর্ষণ যদি না থাকে, তাহলে মাটিতে গড়ানো বল অর্থাৎ মোশনে থাকা কোনো একটা অবজেক্ট সে সারা জীবন কি হবে? সে সারা জীবন কি করবে? চিরকাল একই বেগে চলতে থাকবে। এটা আমরা নিউটনের কোন গতিসূত্র থেকে পেয়েছি? নিউটনের ফার্স্ট ল, প্রথম গতিসূত্র থেকে পেয়েছি। নেক্সট কোশ্চেন দেখো, চলন্ত ট্রেন থেকে লাফ দিলে মানুষ সামনের দিকে ঝুঁকে পড়ে কেন বা সামনের দিকে বেঁকে যায় কেন? জড়তা। এর কারণ কি? জড়তা বা ইনার্শিয়া অফ মোশন। বলছে একটা ট্রেন যখন চলতে থাকে সে কিসে থাকে? মোশনে থাকে। এর মধ্যে থাকা যাত্রীও কিসে থাকে? মোশনে থাকে, গতিশীল থাকে। যখন সে ট্রেন থেকে লাফ দেয়, লাফ দিয়ে প্ল্যাটফর্মে ঝাঁপিয়ে পড়ে, তখন তার শরীরের নিচের পার্ট প্ল্যাটফর্মটা কেমন অবস্থায় থাকে? রেস্টে থাকে। তাহলে সঙ্গে সঙ্গে তার বডি, তার শরীরের নিচের পার্টও কিসে চলে যাবে? রেস্টে চলে যাবে। কিন্তু তার শরীর প্রথমে কিসে ছিল? মোশনে ছিল। কেন মোশনে ছিল? ট্রেনটা মোশনে ছিল তাই। তাহলে তার বডির ওপরের অংশ, তার শরীরের ওপরের অংশ তখনও গতিশীল থাকতে চায়, কিন্তু তার শরীরের নিচের অংশ সে স্থির হয়ে গেছে, রেস্টে চলে গেছে। কিন্তু ইনার্শিয়া অফ মোশন, গতিশীলতার জন্য, গতিজাড্যের জন্য তার শরীরের উপরের অংশ তখন গতিশীল থাকতে চায়, সেই জন্য তার শরীরের উপরের অংশ সামনের দিকে বেঁকে যায়। এই জন্য চলন্ত ট্রেন থেকে লাফ দিলে মানুষ সামনের দিকে পড়ে যায়। এবার আমরা শিখব কোশ্চেন নাম্বার 3। 5 কেজি ভরের, 5 কেজি ভরের একটা বস্তু মসৃণ তলে অর্থাৎ ফ্রিকশনলেস, এখানে ঘর্ষণ নেই, 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। আমরা জানি যেহেতু তলটি সম্পূর্ণ মসৃণ, ঘর্ষণহীন অর্থাৎ ফ্রিকশনলেস, সেই জন্যে কি হবে? আমরা জানি বাইরে থেকে যদি ফোর্স অ্যাপ্লাই না হয়, এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই না হয়, রেস্টে থাকা কোনো বস্তু চিরকাল রেস্টে থাকে অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকে, মোশনে থাকা কোনো বস্তু গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। এখানে বলছে 5 কেজি ভরের একটা বস্তুকে যদি একটা মসৃণ তলে অর্থাৎ ফ্রিকশনলেস, যেখানে ঘর্ষণ নেই, এক্সটার্নাল ফোর্স নেই, সেরকম একটা তলে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যদি মুভ করানো হয়, তাহলে সে সারা জীবন সেই 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড বেগেই চলতে থাকবে। কারণ এখানে আমরা কি বলছি? মসৃণ তল অর্থাৎ এখানে ফ্রিকশন নেই, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স নেই, বাহ্যিক বল নেই। তাহলে এই বলটাকে সারা জীবন 2 মিটার পার সেকেন্ড বেগে চালাতে গেলে কত বলের প্রয়োজন হবে? 0 বলের প্রয়োজন হবে, 0 নিউটন বলের প্রয়োজন হবে। অর্থাৎ বাহ্যিক এক্সটার্নাল ফোর্স দেওয়ার প্রয়োজন নেই, এক্সটার্নাল ফোর্স দেওয়া লাগবে না। সহজ কথায় ভরবেগ আমাদের বলে দেয় বস্তুটিতে কতটা গতি আছে এবং একে থামানো কতটা কঠিন। আমরা ভরবেগের সূত্রে কি জেনেছি? ভরবেগকে আমরা স্মল পি দিয়ে ডিনোট করি। ভরবেগের সূত্রে আমরা জেনেছি ভর ইন্টু বেগ অর্থাৎ মাস ইন্টু ভেলোসিটি। তাই আমরা এটাকে কিভাবে লিখতে পারি? স্মল পি, ওপরে ডিরেকশন চিহ্ন দিলাম, ইকুয়ালস টু এম ইন্টু ভি। ভেলোসিটিরও কি একটা ডিরেকশন আছে, আবার এই মোমেন্টাম ভরবেগেরও কি একটা ডিরেকশন আছে, সেই জন্য এদের উপরে আমি কি সাইন দিলাম? ভেক্টর সাইন দিলাম। এবার আমরা জানবো এই ভরবেগের এসআই একক কি। মনে রাখবে ভরবেগের এসআই একক হচ্ছে কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড। সিজিএস একক কি? গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড। কোথা থেকে আসলো? আমরা ভরবেগ অর্থাৎ মোমেন্টাম ইকুয়ালস টু জেনেছি এম মাস ইন্টু ভেলোসিটি। তোমরা সবাই জানো এসআই পদ্ধতিতে মাসের ইউনিট কি? কিলোগ্রাম। সিজিএস পদ্ধতিতে মাসের ইউনিট কি? গ্রাম। এর সাথে কত মাল্টিপ্লাই করতে হবে, কত গুণ করতে হবে? ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। ডিস্টেন্সকে আমরা এসআই ইউনিটে কি লিখি? মিটার লিখি। আর টাইমকে কি লিখি? ডিভাইড বাই সেকেন্ড। টাইমকে আমরা লিখি সেকেন্ড, তাহলে এখানে ডিভাইড বাই কি লিখলাম? সেকেন্ড। সেরকমই সিজিএস পদ্ধতিতে কি হবে? গ্রাম ইন্টু সেন্টিমিটার ডিভাইড বাই সেকেন্ড। এটাকে আমরা লিখতে পারি কিলোগ্রাম ইন্টু মিটার সেকেন্ড ইনভার্স। ঠিক সেরকমই এটাকে আমরা লিখতে পারি গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা খুব সহজেই ভরবেগ বা মোমেন্টামের এসআই ইউনিট এবং সিজিএস ইউনিট কীভাবে বের করতে হয় আমরা জেনে গেলাম। এবার আমরা জানবো মাত্রা বা ডাইমেনশন। আমরা জানি মোমেন্টাম পি ইকুয়ালস টু সমান এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি, ভর ইন্টু বেগ। তাহলে আমরা কি জানি ভরের ডাইমেনশন কি? ভরের ডাইমেনশন ক্যাপিটাল এম। আর বেগ অর্থাৎ ভেলোসিটির ডাইমেনশন কি? ভেলোসিটি সমান আমরা কি জানি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে ডিস্টেন্স মানে কি? মিটার। ডিসপ্লেসমেন্ট মানে কি? মিটার। সেটাকে আমরা এল দিয়ে ডিনোট করতে পারি। আর টাইমকে আমরা টি দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এল বাই টিকে আমরা কীভাবে লিখতে পারি? এল টি মাইনাস 1। তাহলে এখানে ভেলোসিটির জায়গায় আমরা মাত্রা ডাইমেনশন লেখার সময় কি লিখবো? এল টি মাইনাস 1।
এল টি মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম এল টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে ডাইমেনশন। কার ডাইমেনশন? ভরবেগের ডাইমেনশন। কার ডাইমেনশন? ভরবেগের ডাইমেনশন, অর্থাৎ মোমেন্টামের ডাইমেনশন। এবার আমরা জানবো ভরবেগের বৈশিষ্ট্য ও সংরক্ষণ নীতি। ভরবেগের মূল বৈশিষ্ট্য কি? চলো আমরা দেখে নিই। ভর এবং বেগের উপর নির্ভর করে। আর কি? দিক হলো বেগের দিক, অর্থাৎ ডিরেকশন অফ মোমেন্টাম, যেটাই হচ্ছে ইকুয়ালস টু ডিরেকশন অফ ভেলোসিটি। অর্থাৎ আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করব সেই দিকেই বস্তুর ভরবেগের পরিবর্তন হবে, সেই দিকেই বস্তু মুভ করবে। এবার আমরা শিখব ভরবেগের সংরক্ষণ নীতি, যেটাকে আমরা বলি কনজারভেশন অফ মোমেন্টাম। কোনো সংস্থার ওপর বাইরে থেকে কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগের পরিমাণ সর্বদা সমান থাকে। কি বলছে? কোনো সংস্থার ওপর বাইরে থেকে কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সর্বদা সমান থাকে। সংঘর্ষের পূর্বে ধরো মোট ভরবেগ ছিল m1 ইন্টু u1, আর একটা কি ছিল m2 ইন্টু u2, যেটা সংঘর্ষের পরের ভরবেগ m1 ইন্টু v1 প্লাস m2 ইন্টু v2 এর সমান হবে। এটাকেই বলছে ভরবেগের সংরক্ষণ নীতি, অর্থাৎ ভরবেগ, এদের মাল্টিপ্লিকেশন, এদের গুণ, এরা সবসময় আগে এবং পরে, সংঘর্ষ কলিশন এর আগে এবং পরে কি থাকবে? একই থাকবে। তাহলে আমরা এই ইকুয়েশনের সাহায্যে কনজারভেশন অফ মোমেন্টাম সংক্রান্ত সমস্ত প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবো। যেখানে m1 হচ্ছে মাস অর্থাৎ ভর, প্রথম বস্তুর ভর, u হচ্ছে প্রথম বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, u2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি, m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, v1 হচ্ছে প্রথম বস্তুর ফাইনাল ভেলোসিটি, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর v2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ফাইনাল ভেলোসিটি। এবার আমরা জানবো ভরবেগের পরিবর্তন, যেটাকে আমরা বলি চেঞ্জ ইন মোমেন্টাম। বস্তুর বেগের মান বা দিকের পরিবর্তন ঘটলে ভরবেগেরও পরিবর্তন ঘটে। বলছে বস্তুর যদি বেগের মান বা দিকের পরিবর্তন ঘটে তাহলে ভরবেগেরও পরিবর্তন হয়। অর্থাৎ বস্তুর যদি আমরা ভরবেগ মোমেন্টাম সমান সমান কি শিখেছি? এম ইন্টু ভি। এখানে বলছে ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। আবার বলছে যে এখানে ডিরেকশানের পরিবর্তন হয়, এখানে যদি ডিরেকশানের চেঞ্জ হয়, ডিরেকশানের পরিবর্তন হয়, তাহলে মোমেন্টামের ডিরেকশানের চেঞ্জ হবে। এখানে ভরবেগের পরিবর্তন, যেটাকে আমরা চেঞ্জ ইন মোমেন্টাম, যেটাকে আমরা ডেল্টা পি দিয়ে ডিনোট করলাম, এখানে ডেল্টা পি সমান সমান আমরা কি লিখলাম? মাস ইন্টু ফাইনাল ভেলোসিটি মাইনাস মাস ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি, যেটাকে আমরা কমন নিয়ে লিখতে পারি এম ইন্টু ভি মাইনাস ইউ, যেখানে এম হচ্ছে ভর, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, আর ভি হচ্ছে অন্তিম বেগ। তাহলে ডেল্টা পি অর্থাৎ ভরবেগের পরিবর্তন সমান সমান আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ, যেখানে এম হচ্ছে ভর, ভি হচ্ছে অন্তিম বেগ, এম হচ্ছে ভর এবং ইউ হচ্ছে প্রাথমিক বেগ। এটাকে আমরা লিখতে পারি এম ইন্টু ভি মাইনাস ইউ। এটাকে আমরা বলছি ডেল্টা পি অর্থাৎ ভরবেগের পরিবর্তন, চেঞ্জ ইন মোমেন্টাম। চলো একটা এক্সাম্পল করি। ধরো 100 কেজি ভরের একটা গাড়ি 200 মিটার পার সেকেন্ড বেগে চলছে, হঠাৎ থেমে গেল, ভেলোসিটি 0 হয়ে গেল। তাহলে এর মোমেন্টাম ভরবেগের পরিবর্তন কি হবে? আমরা জানি কি ডেল্টা পি ভরবেগের পরিবর্তন সমান সমান মাস ইন্টু ভি মাইনাস ইউ। এখানে মাস কত দিয়েছে? 100, এখানে ভর কত দিয়েছে? 100 কেজি। তাহলে ইন্টু মাল্টিপ্লাই উইথ ফাইনাল ভেলোসিটি কি? সে থেমে যাচ্ছে, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি 0, মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 200 মিটার পার সেকেন্ড, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে 100 100 ইন্টু মাইনাস 200, এখান থেকে আমরা পেলাম মাইনাস 20000, চারটে জিরো। ইউনিট কি? ভরের ইউনিট হচ্ছে কেজি, আর বেগের ইউনিট কি? মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই ভরবেগের পরিবর্তন কত বের করলাম? ডেল্টা পি সমান সমান মাইনাস 20,000 কিলোগ্রাম মিটার সেকেন্ড ইনভার্স। এবার আমরা জানবো ভরবেগের বাস্তব উদাহরণ, এক্সাম্পলস অফ মোমেন্টাম। ট্রাক বনাম ছোট গাড়ি। একটা ভারী ট্রাক ধীর গতিতে চললেও তার ভর এত বেশি যে তার ভরবেগ ছোট দ্রুতগামী গাড়ির সমান হতে পারে। আমরা জানি ট্রাকের ক্ষেত্রে তার মোমেন্টাম ভরবেগ সমান সমান, ধরো সেই ট্রাকটার ওজন 100 কেজি এবং তার ভেলোসিটি খুবই কম, ধরো 2 মিটার পার সেকেন্ড। তাহলে মাল্টিপ্লাই করলে আমরা কত পেলাম? 200 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে সেই কারটার মোমেন্টাম পি সমান সমান আমরা কি জানি? এমবি। মোমেন্টাম ইজ ইকাল টু ভর ইন্টু ভেলোসিটি, অর্থাৎ ভর ইন্টু বেগ। ধরো সেই গাড়িটা ট্রাকের তুলনায় অনেক হালকা, তার ওজন কত? 50 কেজি, কিন্তু তার ভেলোসিটি ট্রাকের তুলনায় অনেক বেশি, ধরো 4 মিটার পার সেকেন্ড। কিন্তু এদের মাল্টিপ্লিকেশান, এদের গুণফল কি? 200, একই বেরোচ্ছে। ট্রাকের ক্ষেত্রেও 200, কারের ক্ষেত্রেও 200। ইউনিট কি? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কোনো একটা বস্তু তার যদি ভর বেশি হয় আবার বেগ কম হয়, আবার কোনো একটা বস্তু তার ভর কম হয় বেগ বেশি হয়, তাহলে তাদের গুণফল এক হতে পারে। অর্থাৎ একটা ভারী ট্রাক সে যদি আস্তে আস্তে চলে আর একটা ছোট গাড়ি সে যদি দ্রুত চলে, তাড়াতাড়ি চলে, তাদের ভরবেগ সমান হতে পারে। এবার আমরা জানবো বন্দুকের গুলি, যেটাকে আমরা বলি বুলেট।
বন্দুকের গুলি খুব ছোট হলেও প্রচণ্ড বেগে নির্গত হওয়ার কারণে এর ভরবেগ মারাত্মক বেশি হয়, যা মানুষকে বিদ্ধ করতে পারে। অর্থাৎ ভরবেগ যেটাকে আমরা বলি পি, যেটাকে আমরা লিখতে পারি এম ইন্টু ভি, ভর ইন্টু ভেলোসিটি। এখানে বুলেটের ক্ষেত্রে মাসটা কি খুব কম, কিন্তু এর ভেলোসিটি কি অনেক বেশি। তাহলে আলটিমেটলি ভরবেগ মানে কি এই দুজনের গুণফল মাল্টিপ্লিকেশন। ভেলোসিটি অত্যন্ত বেশি হওয়ায় এর ভরবেগও কি হয়ে যায়, বেশি হয়। তা মনে রাখবো, কোনো একটা অবজেক্ট তার যদি মোমেন্টাম অর্থাৎ ভরবেগ বেশি হয়, যত মোমেন্টাম বেশি হবে, যত ভরবেগ বেশি হবে, তত সেই বস্তু আর একটা বস্তুকে বেশি জোরে আঘাত করবে। এখানে দেখে নাও, চলন্ত পাথর বা নুড়ির আঘাতে মানুষ আহত হয়, কারণ এখানে ভরবেগের পরিবর্তন হয়। কেন? আঘাতের সময় এখানে ভরবেগের পরিবর্তন হয়। এবার আমরা কিছু গাণিতিক সমাধান বা নিউমেরিক্যালস দেখে নেব। সবার প্রথম প্রশ্ন, এম ভরের বস্তু ভি বেগে চললে তার ভরবেগ কত হবে? আমরা ভরবেগ সমান সমান পি ইজ ইকাল টু জানি মাস ইন্টু ভেলোসিটি, ভর ইন্টু বেগ। এম ভরের একটা বস্তু ভি বেগে চললে তার ভরবেগ কত হবে? এম ভি হবে। কত হবে? এম ভি হবে। দ্বিতীয় প্রশ্ন পড়ো। 50 গ্রাম ভরের একটা গুলি যদি 500 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়, তাহলে ভরবেগ কত হবে? আমরা জানি পি ইজ ইকাল টু কি এম ইন্টু ভি। এখানে এম কত? 50 গ্রাম। এখানে ভেলোসিটি কত? 500 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? মিটার পার সেকেন্ডে আছে, তাহলে গ্রামকে আমরা কিসে নিয়ে যাব? কিলোগ্রামে নিয়ে যাব। তাহলে 50 গ্রামকে কিলোগ্রামে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে কি করতে হয়? ডিভাইড করতে হয়। তাহলে মাল্টিপ্লাই উইথ ইন্টু 500 মিটার পার সেকেন্ড। তাহলে 0.005225, তাহলে 25 মিটার পার সেকেন্ড। তাহলে 50 গ্রামের একটা গুলি 500 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, এর ভরবেগ কত হবে? 25 মিটার পার সেকেন্ড। এটা আমরা কোথা থেকে ক্যালকুলেট করলাম? ভরবেগের সূত্র থেকে। ভরবেগের সূত্রটা কি? পি ইজ ইকাল টু এম ভি, যেখানে পি হচ্ছে ভরবেগ, এম হচ্ছে মাস যেটাকে আমরা ভর বলি, ভি হচ্ছে ভেলোসিটি। এবার আমরা দেখব নেক্সট প্রশ্ন। 2 কেজি ভরের একটা বল যদি 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে তার ভরবেগ কত হবে? আমরা জানি ভরবেগ পি ইজ ইকাল টু এম ইন্টু ভি, ভর ইন্টু ভেলোসিটি, ভর ইন্টু বেগ। যেখানে ভর কত দিয়েছে? 2 কেজি, আর বেগ কত দিয়েছে? 3 মিটার পার সেকেন্ড। এটাকে মাল্টিপ্লাই করো, 2 ইন্টু 3 6, ইউনিটগুলো ঠিকঠাক করে দাও, কেজি মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন দেখো। 0.5 কেজি, 0.5 কেজি বা 0.5 কেজি ভরের একটা বল 10 মিটার পার সেকেন্ড বেগে দেওয়ালে ধাক্কা মারলে একই দ্রুতিতে ফিরে এলো, তাহলে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। আমরা কি জানি? প্রাথমিক বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ কত? একই বেগে ফিরে এসছে, কিন্তু ডিরেকশনটা কি বিপরীত, তাহলে -10 মিটার পার সেকেন্ড। ভর কত ছিল? 0.5 কেজি। অন্তিম ভরও কত এখানে? 0.5 কেজি। তাহলে এখান থেকে আমরা বের করবো প্রাথমিক ভরবেগ। তাহলে P1 ইজ ইকাল টু এম ইন্টু ইউ। ইউ হচ্ছে ইনিশিয়াল বেগ, প্রাথমিক বেগ। আর অন্তিম ভরবেগ বের করবো যেটাকে আমরা বলি P2, যেটা সমান সমান লিখবো আমরা এম ইন্টু ভি। এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ। তাহলে প্রাথমিক ভরবেগ অর্থাৎ শুরুর ভরবেগ P1 যেটাকে আমরা বলছি, সেটা বের করতে গেলে আমরা কি লিখবো? P1 ইকুয়ালস টু এম ইন্টু ইউ। ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ। এখানে ভর হচ্ছে কনস্ট্যান্ট 0.5 কেজি। ভেলোসিটি কত দিয়েছে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পাবো 5 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ P2 সমান সমান কি পাবো? এম ইন্টু ভি। এম হচ্ছে 0.5 কেজি, ভি হচ্ছে -10 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা পাবো -5 কেজি মিটার পার সেকেন্ড। এবার ভরবেগের পরিবর্তন বের করবো। ভরবেগের পরিবর্তন সমান সমান আমরা জানি ডেল্টা পি। ডেল্টা পি সমান সমান কি? এম ভি মাইনাস এম ইউ, যেখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। অর্থাৎ ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, যেটাকে আমরা লিখতে পারি এম ইন্টু ভি মাইনাস ইউ। এখানে এম ভি কত? অর্থাৎ অন্তিম ভরবেগ কত? ফাইনাল মোমেন্টাম কত? ফাইনাল মোমেন্টাম রয়েছে -5 কেজি মিটার পার সেকেন্ড, মাইনাস প্রাথমিক ভরবেগ অর্থাৎ ইনিশিয়াল মোমেন্টাম P1 এর ভ্যালু কত পেয়েছি? 5 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আলটিমেটলি কি পেলাম? এখান থেকে আলটিমেটলি কি পেলাম? -5 ইকুয়ালস টু -10 কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখান থেকে আমরা ভরবেগের যে পরিবর্তন অর্থাৎ ডেল্টা পির মানটা পেলাম, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের মানটা পেলাম, সেটার মানটা কত? -10 কেজি মিটার পার সেকেন্ড। এবার আমরা দেখব একটা খালি লরির ভর 4000 কেজি। দেখো একটা খালি লরির ভর কত বলছে? 4000 কেজি, এবং তাতে 20,000 কেজি মাল বোঝাই করা হলো, এবং লরিটা 2 মিটার পার সেকেন্ড বেগে চললে মোট ভরবেগের পরিবর্তন কত হবে? আমরা কি জানি? লরির মোট ভর কত? লরির মোট ভর কত? টোটাল মাস অফ টোটাল সমান সমান আমরা কি লিখতে পারি? খালি লরির ওজন যেটা হচ্ছে 4000 কেজি, তার সাথে এর উপরে যে মাল বোঝাই করা হলো তার ওজন কত? 20,000 কেজি। তাহলে লরি এবং মালের টোটাল মাস কত পেলাম? 24,000 কেজি।
আর এখানে ভেলোসিটি কত দিয়ে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ কত হবে? আমরা জানি ভরবেগ সমান সমান মাস ইন্টু ভেলোসিটি। এখানে কেমন মাস পাবো? এখানে টোটাল মাস কাউন্ট করতে হবে, তার সাথে ভেলোসিটি মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। টোটাল মাস কত পেয়েছি? 24,000 কেজি। ভেলোসিটি কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 24 মাল্টিপ্লাই উইথ 2, 48,000 কেজি মিটার পার সেকেন্ড। এবার আমি তোমাদের কিছু এক্সট্রা এক্সাম টিপস দেবো। দেখো, বলের ঘাত, যেটাকে আমরা বলি ইম্পালস অফ ফোর্স, এই জিনিসটা কি চলো দেখে নাও। খুব বড় মানের বল খুব অল্প সময়ের জন্য প্রযুক্ত হলে, খুব বড় মানের একটা বল যদি খুব কম সময়ের জন্য প্রযুক্ত হয়, বল ও সময়ের গুণফলকে তখন আমরা বলবো ইম্পালস অফ ফোর্স, অর্থাৎ বলের ঘাত। এখানে ইম্পালস, যেটাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করি, যেটা সমান সমান আমরা লিখতে পারি ফোর্স ইন্টু ডেল্টা টি। খুব কম সময়ের জন্য যদি একটা বড় মানের ফোর্স, বড় মানের বল অ্যাপ্লাই হয়, এর ফলে মোমেন্টামে যে চেঞ্জ হয়, এটাকেই আমরা বলি ইম্পালস অফ ফোর্স, বলের ঘাত। এখানে আমরা যে উদাহরণটা দেখবো সেটা কি, ক্রিকেট ক্যাচ নেওয়ার সময় আমরা হাত পেছনের দিকে টেনে নিই কেন? এখানে আমরা কি দেখলাম? ইম্পালস আই, ক্যাপিটাল আই সমান সমান ফোর্স ইন্টু ডেল্টা টি, যেটা সমান সমান আমরা দেখলাম ডেল্টা পি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। এখান থেকে আমরা লিখতে পারি ফোর্স সমান সমান ডেল্টা পি ডিভাইড বাই ডেল্টা টি, অর্থাৎ টাইম যত বাড়বে ফোর্স তত কম অ্যাপ্লাই হবে। একটা ক্রিকেটার যখন ক্যাচ ধরে, যখন বলটাকে ধরে, সে তার হাতটাকে পেছনের দিকে ঠেলে দেয়, পেছনের দিকে সরিয়ে নেয় বা একটু নিচের দিকে নামিয়ে নেয়। এর ফলে সে কি করে? এর ফলে সে ক্যাচ ধরার সময়, ক্যাচ ধরার এই যে সময়, এই সময়টাকে বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ টাইমটাকে ইনক্রিজ করছে। আর আমরা জানি সময় বাড়িয়ে নিলে, টাইম ইনক্রিজ করলে সেই বল তাকে কম আঘাত করবে, সেখানে ফোর্স কমে যায়। এই অধ্যায়ের সবার প্রথমে আমরা কি শিখলাম? জড়তা, অর্থাৎ ইনার্শিয়া। ইনার্শিয়ার মধ্যে কি শিখলাম? স্থিতি জড়তা, ইনার্শিয়া অফ রেস্ট। আর কি শিখলাম? গতি জড়তা, ইনার্শিয়া অফ মোশন। এর পাশাপাশি আমরা ভর সম্পর্কে ধারণা নিয়েছি। আর কি শিখেছি? এখানে আমরা শিখেছি ভরের এসআই একক হচ্ছে কেজি, আর ভরের সিজিএস একক কি? গ্রাম। আর কি শিখেছি? নিউটনের প্রথম গতিসূত্র শিখেছি, এখান থেকে আমরা জড়তার ধারণা পেয়েছি। আর কি শিখেছি? মোমেন্টাম, ভরবেগ সম্পর্কে জেনেছি। এখানে আমরা একটা ইকুয়েশন শিখেছি, পি ইজ ইকাল টু এমভি। ভরবেগের এসআই ইউনিট শিখেছি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা কনজারভেশন অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ নীতি শিখেছি। তোমরা একটা জিনিস মনে রাখবে, আমরা যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করি, তাহলে রেস্টে থাকা বস্তু চিরকাল রেস্টে থাকবে, আবার মোশনে থাকা বস্তু চিরকাল মোশনে থাকবে। তো বন্ধুরা, আশা করি আজকের লেকচার নাম্বার 3 এর মধ্যে আমরা যেগুলো পড়লাম, জড়তা, প্রথম গতিসূত্র, ভরবেগের পুরো কনসেপ্ট, এই সবগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যেও। টাটা।